ঝালকাঠিতে মাঝ নদীতে লঞ্চে ভয়াবহ আগুনে ৪০ জনের মৃত্যু, দগ্ধ আহত ১৫০ শতাধিক, নিখোঁজ অনেকে। লঞ্চের বাতিবুতি সব বন্ধ করে দিয়েছে, পরে নদীর মাঝে লাফ দিয়ে পড়ছি। আমার ছেলে পাই না, নারায়ণগঞ্জ পড়তে মাদ্রাসায়। এক একজন এক এক ভাবে বর্ণনা দিচ্ছে। এটা পূর্ণাঙ্গ একটা চিত্র তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। লঞ্চ দুর্ঘটনায় হতাহত ও নিখোঁজদের বেশিরভাগই বরগুনার। আহাজারিতে ভারী বরিশাল মেডিকেলের প্রতিটি ওয়ার্ড, গুরুতর ১৫ জন ঢাকায় ভর্তি। কেবিন থেকে বাইরিয়া দোতলায় পড়ছি আর মাজা ভেঙে গেছে। কেবিন টাহাইতে এরপর কেবিন খুলছে, খোলার পরে পাড়া দিচ্ছে, আমরা উঠে যাই। লঞ্চ ছাড়ার আগে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। যদি অ্যালার্ম, প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম এই তিনটা যদি থাকতো তাহলে এত লোক মারা যাওয়ার কথা না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ে সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতা বিরোধীরা এখনো তৎপর, তাদের মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। মালদ্বীপে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী, প্রবাসীদের সব সমস্যার সমাধান হবে। গাজীপুরে বিএনপির সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের হাতাহাতি, সংলাপের নামে নতুন নাটক শুরু করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। কক্সবাজারে গণধর্ষণে জড়িত কেউ ছাড় পাবে না, আইনমন্ত্রী হুঁশিয়ারি দিলেও ২ দিনে গ্রেফতার হয়নি মূল হোতা, জড়িতদের ধরতে চলছে অভিযান। বাস্তবেই ঘটল সিনেমার আয়নাবাজি, মিরপুরে ধনির দুলালের গাড়ি চাপায় পথচারী নিহত হলেও পাল্টে যায় আসামি, মূল অপরাধীর বিচার দাবিতে মানববন্ধন। বড়দিনের উৎসব ঘিরে দেশের সব গির্জায় বর্ণিল আয়োজন, ওমিক্রন ঝুঁকির মধ্যেও বিশ্বব্যাপী উদযাপনের প্রস্তুতি। ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে, আহত দগ্ধ ১৫০ শতাধিক মানুষ, এখনো নিখোঁজ অনেকেই। লঞ্চের ইঞ্জিনের পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আর এ ঘটনায় ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দগ্ধ ও আহতদের সুচিকিৎসা ও নিহতদের লাশ দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। লঞ্চে দাউ দাউ করে জ্বলছে আগুন। শুক্রবার রাতে ঢাকা ছেড়ে আসে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান ১০। রাত ৩টার দিকে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছলে ইঞ্জিন রুমে আগুন লাগে লঞ্চটিতে, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে এ সময় অনেকে নদীতে ঝাঁপ দেন, হতাহত হন যাত্রীরা। লঞ্চে থাকা অনেকেই আগুনের ঘটনা স্মরণ করে আঁতকে ওঠেন। নিখোঁজদের সন্ধানে চারিদিকে ছুটোছুটি করেছেন পরিবারের সদস্যরা, প্রিয়জনদের খুঁজে নদীর পাড়ে ভিড় করেছেন স্বজনরা। ডাইনি ভাই কিছু চিনে না, লঞ্চের বাতিবুতি সব বন্ধ করে দিয়েছে, পরে নদীর মাঝে লাফ দিয়ে পড়ছি। বাইরের বড় ছেলেরা দেয় না, পরে আমি লাফ দিয়েছি আর উপরে একটু ছেলেটা আছে, ভাই একটু আমার ছেলেটা ধরো, আমি একটু নামি। হঠাৎ দেখি চারিদিকে আগুন, আগে ইঞ্জিন নষ্ট, এটা আমরা একটু আলামত পাইছি। আমার ছেলে পাই না, নারায়ণগঞ্জ পড়তে মাদ্রাসায়। প্রায় ৩ ঘন্টা ধরে আগুন জ্বলে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ আনে। ইঞ্জিন রুমের পাশেই রান্নাঘর, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ভিতরে উদ্ধার কার্যক্রম বা তল্লাশি এখনো চলছে। পুরো লঞ্চটিতে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়, আর মারা যাওয়ার পাশাপাশি শতাধিক দগ্ধ ও আহত হন। তদন্ত কমিটি করে যদি কোনো গাফলতি থাকে সেটি ফাইন্ড আউট করবেন এবং ব্যবস্থা নেবেন। আমরা যতটুকু জেনেছি ২২ সাল পর্যন্ত এই লঞ্চটি ফিটনেস ছিল। ফিটনেস সার্টিফিকেট নেওয়ার পরে যদি কেউ কোনো দুর্বলতা দেখা দেয়, সেটা আমরা তদন্ত রিপোর্টে যদি বেরিয়ে আসে, আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। লঞ্চের আগুন নিভে গেলেও প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। প্রিয়জনকে খুঁজে পেতে নদীর তীরে অপেক্ষা করছেন স্বজনরা। শতাধিক মানুষের হতাহতের ঘটনার মধ্য দিয়ে নানা প্রশ্ন উঠেছে দেশের লঞ্চগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
তবে তৎপর হয়েছে প্রশাসন, গঠন করা হয়েছে পৃথক তদন্ত কমিটি। কিন্তু যাদের প্রাণ গেল এই ঘটনায় তাদের কি দিয়ে ক্ষতিপূরণ দেবে সংশ্লিষ্টরা, এমন প্রশ্ন এখানকার মানুষের। অপূর্ব অপু, সময় সংবাদ, ঝালকাঠি। এদিকে দগ্ধদের আহাজারিতে ভারী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি ওয়ার্ড। এমভি অভিযান 10 লঞ্চের ভয়াবহ আগুনে দগ্ধ 63 জনকে ভর্তি করা হয়েছে সেখানে। এর মধ্যে 4 জনকে নেওয়া হয় আইসিইউতে। বার্ন ইউনিট বন্ধ থাকায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা তৈরি হয়েছে। গুরুতর আহত আরও 15 জনকে আনা হয়েছে ঢাকায়। হাসপাতাল জুড়ে শুধু আহাজারি। আগুনে দগ্ধদের নিয়ে দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটছেন রোগীর স্বজনরা। বার্ন ইউনিট বন্ধ থাকায় হাসপাতালের সার্জারি সহ বিভিন্ন ইউনিটেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দেন প্রাণে বেঁচে যাওয়া যাত্রীরা। আগুন দাঁড়ে আসছিল, আমার গায়ে লাগছে, আমি সহ্য না করতে পারি, জাপ দিয়েছিলাম নদীতে, সাঁতার কাটে কাটে আমি নিচে গেছি। আগুনের গোল্লার লগে আর আমরা 3 জন লাভ দিছি, লাভ দিকে এখন আগুন দেখছে হাতে যা কিছু আনলে সব হালাই দিয়ে আগে পানি এরম করে দেখি কুলের দিকে যাইতে পারিনি। তা কার জানি একটা ব্যাগ নাকি ওইটা ভাসে, ওটা ধরে আমি কুলের দিকে গেছি। যাই দেখি ওদিকে চাইতে চরের উপরে বয়ে রয়েছে, ওদিক থেকে আগুন জ্বলতে আছে আর জ্বলতে আছে। কেবিন টাহাইতে টাহাইতে এরপর কেবিন খুলছে, খোলার পরে পাড়া দিচ্ছে, আমরা উঠে যাই। এরপরে 3 জনের তলে পড়ছি, লাস্টে এই সেট এরপর ঠেলে বিলে উঠিয়ে এরপর যা দিছি নদীতে লাভ। চিকিৎসক জানান বেশিরভাগ রোগীর হাত পা দগ্ধ হয়েছে। দিক বিদিক ছোটাছুটির সময় আহত হন অনেক যাত্রী। আমার স্বজন আছে, রোগী আছে, এরা কখনোই বার্ন ইউনিটের সেবা পাচ্ছে না। রোগী নিয়ে আসছি, বার্ন ইউনিটটা যদি সেবা ভালো পাইতাম তাহলে আমার দুশ্চিন্তা থাকতো না। এখন তো আপনার 30-40 জন ভর্তি দিচ্ছে, মোটামুটি অধিকাংশই বার্ন ইনজুরি। রোগীর সংখ্যা বেশি হওয়ায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তবে অতিরিক্ত নার্স ও চিকিৎসক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খুব পেইন হচ্ছে, আমার পা পুড়ে যাচ্ছে। কেবিন থেকে বাইরিয়া দোতলায় পড়ছি আর মাজা ভেঙে গেছে। ওখান থেকে আবার পানিতে ঝাঁপ দিছি। এই খুললে মোহর দ্বারা আইছি, আই ওই লাভাই পরে সবাই, আমি ওই লাভ দিচ্ছি লগে লগে। কিছু রোগী ক্রিটিক্যাল ছিল, তাদেরকে আমরা ঢাকা রেফার করছি 3 জন, আর বাকি সবাই এখানে চিকিৎসাধীন আছে। শুক্রবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধদের দেখতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। লঞ্চটিতে আগুন লেগে শতাধিক যাত্রী দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সময় সংবাদ, বরিশাল। এদিকে লঞ্চ দুর্ঘটনায় হতাহত নিখোঁজদের বেশিরভাগেরই বাড়ি বরগুনায়। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় অনেকেই এখনো নিখোঁজ। এদিকে হতাহতদের তালিকা করতে ঝালকাঠিতে প্রতিনিধি দল পাঠিয়েছে বরগুনা জেলা প্রশাসন। সাইফুল মিরাজের তথ্য, রুবেল হোসেনের ছবি নিয়ে বিস্তারিত। লঞ্চে আগুনের লেলিহান শিখায় প্রাণ হারানোদের পরিবারে এখন শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে স্তব্ধ পুরো এলাকা। ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় বাবা, মা এবং ভাইকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন হাফসা এবং সুমাইয়া। ছেলে, পুত্রবধূ এবং নাতিকে হারিয়ে বেসামাল বৃদ্ধা আলেয়া বেগম। বুক ফাটা আর্তনাদে বারবার প্রিয়জনকেই খুঁজে ফিরছেন তারা। সন্ধ্যা 6টার সময় কল দিয়েছে, পরে আর দিনে ঘুমাই গেছি, সকালে কল দিয়েছি উঠে ওই থেকে বন্ধ। বাইরে ফোন দিয়েছে, ফোন আর কোনো রিসিভ হয় না। এই আগে আমি বাইরে ফোন দিয়ে জানাই দিয়েছি যে তাড়াতাড়ি যাও। একই অবস্থা সদর উপজেলার কেওড়া বুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া এলাকার সাজেদা বেগমের। লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার 11 বছরের শিশুকন্যা তাইফা। দগ্ধ হয়ে সংকটাপন্ন স্বামী বশির আহমেদ এবং বাবা আলী শিকদার। দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগের বাড়ি বরগুনায় বলে ধারণা জেলা প্রশাসনের। হতাহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। অধিকাংশ যাত্রী আমাদের বরগুনা জেলার, তো ইতিমধ্যে আমাদের একজন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ম্যাজিস্ট্রেটদেরকে আমরা ঝালকাঠি পাঠিয়েছি। ঝালকাঠি জেলা প্রশাসনের সাথে আমাদের সর্বক্ষণে যোগাযোগ আছে। মৃত প্রত্যেক পরিবারকে আমরা স্বজনদেরকে 25,000 টাকা দেবো
এবং যারা ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় আছেন তাদেরকে আমরা 15,000 টাকা অনুদান প্রদান করব। ইতোমধ্যে নিহতদের লাশ শনাক্ত সহ তালিকা করতে ঝালকাঠিতে প্রতিনিধি দল পাঠিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, বরগুনা। এদিকে কোনো মতেই থামানো যাচ্ছে না লঞ্চ দুর্ঘটনা। শত শত প্রাণহানি ঘটলেও দুর্ঘটনা রোধে নেওয়া হয় না কোনো কার্যকর ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন লঞ্চ ছাড়ার আগে ইঞ্জিন রুম, ফুয়েল কন্ট্রোল প্যানেল, নেভিগেশন সিস্টেম সহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয় না অধিকাংশ লঞ্চেই। তোহা খান তামিমের রিপোর্ট। প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে দক্ষিণাঞ্চল সহ দেশের নদীপথের বিভিন্ন রুটে। দীর্ঘদিন ধরে নকশাই ত্রুটি, অদক্ষ ইঞ্জিন অপারেটর, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন সহ নানা অভিযোগ নৌ পরিবহনে। বিচ্ছিন্নভাবে লঞ্চে আগুন লাগলেও প্রাণহানির ভয়াবহতা ছাড়িয়ে যায় শুক্রবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10-এ আগুন লাগার ঘটনা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বার্ষিক পরিসংখ্যান বলছে 2016 থেকে 2020 সাল পর্যন্ত 5 বছরে প্রায় 3,500 নৌ দুর্ঘটনা ঘটেছে। এ সময় প্রাণ যায় 3,000-এর অধিক মানুষের। গত এপ্রিলে নারায়ণগঞ্জের শীতলক্ষায় কার্গো জাহাজের ধাক্কায় মারা যান সাবিত আল হাসান লঞ্চের 34 যাত্রী। বিশেষজ্ঞরা বলছেন লঞ্চ ছাড়ার আগে ইঞ্জিন রুম, ফুয়েল কন্ট্রোল প্যানেল, নেভিগেশন সিস্টেমের নিরাপত্তা খতিয়ে দেখা হয় না অধিকাংশ লঞ্চে। যারা নাবিক ছিলেন, মাস্টার ছিলেন, তাদের পূর্বপ্রস্তুতি ছিল কিনা, ট্রেনিং ছিল কিনা, সেফটি ড্রিল করতেন কিনা, এই ধরনের রেগুলার প্রোগ্রাম বাস্তবিক অর্থে আমাদের এখানে কোনো রেগুলার প্রোগ্রাম নেই। একটা লঞ্চ ছাড়ার আগে বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তা থাকেন যিনি লঞ্চটার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা চেক করে থাকেন। লঞ্চের ইঞ্জিন রুমে শত শত লিটার তেল থাকায় শুধু পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদি অ্যালার্ম, প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম এই তিনটা যদি থাকতো তাহলে এত লোক মারা যাওয়ার কথা না। আগুন লাগলে পরে তারা অ্যালার্ম পেত এবং তারা নিজেরাই সেফটি ব্যবস্থা নিয়ে তারা কিন্তু করতে পারত। ইঞ্জিন রুমে কিন্তু আপনার ডিজেলের পরিমাণ কিন্তু হাজার হাজার লিটারের কিন্তু আপনার ডিজেল থাকে। এখানে যদি ফায়ার সাপ্রেশন সিস্টেম যদি ঠিক না থাকে কারো পক্ষে এখানে কিন্তু অগ্নি প্রতিরোধ করা ভেরি ডিফিকাল্ট হবে। চলতি বছর নদীপথে এ পর্যন্ত প্রায় 200টি দুর্ঘটনা ঘটেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র চক্রান্ত এখনো চলছে। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন। এ সময় অবৈধ পথে বিদেশে পাড়ি না জমাতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রথমবার দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপে গিয়ে দেশটির সরকারের সঙ্গে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে কয়েক দফার আলোচনায় উত্থাপিত হয়েছিল দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের প্রসঙ্গ। মালেতে সফরের তৃতীয় দিন শুক্রবার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী হোটেল জেন মালে থেকে যোগ দেন প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায়। মালের ইস্কান্দার স্কুল অডিটোরিয়ামে সমবেত ছিলেন দেশটিতে বাস করা প্রবাসীদের অনেকেই। আজকে অনেকে মানব অধিকারের কথা বলে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন অচিরেই প্রবাসী বাংলাদেশিদের জন্য সরাসরি বিমানের ফ্লাইট চালু করার চেষ্টা চলছে। আহ্বান জানান অবৈধ পথে বিদেশে পাড়ি না জমাতে। দেশে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করব যে সরাসরি আপনাদের অর্থ আপনারা যদি সরাসরি প্রেরণ করতে পারেন কিনা। প্রবাসীদের কল্যাণ করা সবসময় মনে করি আমাদের একটা দায়িত্ব। তবে আমি এটুকু বলবো যে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। দেশের সার্বিক উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে সরকার প্রধান বলেন স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত এখনো চলছে। বারবার হত্যা চেষ্টার পরও তিনি দেশ সেবার ব্রত নিয়ে অনড় রয়েছেন। দেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আর এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। বাংলাদেশ আপনার দেশ, আমাদের দেশ। স্বাধীনতা বিরোধী এবং খুনিরা সবসময় তৎপর আছে, তৎপর থাকবে, তাদের ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই
আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দেশটিতে বাস করা অবৈধ বাংলাদেশিদের বিষয়ে মালদ্বীপের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পাশাপাশি এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 1 লক্ষের মতো শ্রমিক এখানে কাজ করছে বা আপনারা অনেকে ব্যবসা বাণিজ্য করছেন। এখানে বৈধভাবে থাকার একটা সমস্যা রয়ে গেছে, সে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গাজীপুরে বিএনপির সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সংলাপের নামে নতুন নাটক শুরু করেছে সরকার। নতুন নির্বাচন কমিশন গঠনের আগে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে বলেও জানান তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গাজীপুরের সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিতে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুরু করেন, তখনও দেখা দেয় বিশৃঙ্খলা। রেগে যান মহাসচিব, চেষ্টা করেন বিশৃঙ্খল নেতাকর্মীদের শান্ত করার। কোন ধরনের আচরণ আপনাদের বলেন? কথা শুনে আমি চলে যাই, আমার দরকার নাই। কি করতেছ? মির্জা ফখরুল বলেন, দলে শৃঙ্খলা এনে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন নিশ্চিত করতে হবে। সুশৃঙ্খলভাবে আমাদের দলকে তৈরি করতে হবে। আমাদেরকে আরো বড় আন্দোলনের জন্য, 18 কঠিন আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য তৈরি থাকতে হবে। আমাদেরকে জনগণকে সংগঠিত করে তাদেরকে নিয়ে মাঠে নামতে হবে। বন্ধুগণ, বিএনপি মহাসচিব আরো বলেন, সংলাপের নামে নতুন নাটক শুরু করেছে সরকার। নতুন একটা নাটক শুরু করেছে। সেই নাটকটা কি? সংলাপ। শুনেছেন না? সংলাপ অর্থাৎ সঙ্গেরা বসে যেখানে আলাপ করে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দাওয়াত করছেন, দাওয়াত করে ওখানে বঙ্গভবনের খাওয়া দাওয়া দিচ্ছেন, আর বলছেন যে আসেন আমরা কথা বলে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করি। আর নির্বাচন কমিশন কি করবেন? নির্বাচন কমিশন তো কাজই করতে পারে না যতক্ষণ আওয়ামী লীগ সরকারে থাকবে। এর আগেই সকাল থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে গাজীপুরের বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীরা জড়ো হন সমাবেশে। আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলবে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার দাবিতে 32 জেলায় ডাকা এ সমাবেশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, গাজীপুর। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে যুক্তিসঙ্গত আইনি ব্যাখ্যা পাওয়া যায়নি উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন সমিতির 35তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান আইনমন্ত্রী। লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনের পাশাপাশি আন্দোলন করে আসছে বিএনপি। দলটির নেতাদের দাবি, উন্নত চিকিৎসার জন্য তাকে নিতে হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানিতে। 23 নভেম্বর আইনমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকও করেন বিএনপিপন্থী 15 আইনজীবী। সে সময় আবেদনটি পর্যালোচনা শেষে নিজের সিদ্ধান্ত জানাবেন বলেও তাদের আশ্বাস দেন মন্ত্রী। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে বেগম জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদনে আইনজীবীদের দেয়া ব্যাখ্যা নাকচ করলেন আইনমন্ত্রী। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথাও জানান তিনি। আগে যে 2 বার ছিল, এটা অত্যন্ত তাড়াতাড়ি আমি আমার সিদ্ধান্ত দিয়েছিলাম। এখন আমার সাথে বিএনপির 15 জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলি আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা সেটা আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে খুঁটিয়ে দেখেছি। কিন্তু আমি যেই সিদ্ধান্ত এবং আমার যে আইনের উপরে ভিত্তি করে যেই ব্যাখ্যা, সেটাই সঠিক। আমি সেই সিদ্ধান্তেই পরিণত হয়েছে। আপনারা খুব শিগগিরই আমার সিদ্ধান্ত পাবেন। গত 13 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার পর্যটককে গণধর্ষণে জড়িত কেউ ছাড় পাবে না, আইনমন্ত্রী এমন হুঁশিয়ারি দিলেও 2 দিনেও গ্রেফতার হয়নি ওই ঘটনার মূল হোতা। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কক্সবাজার আদালতে জবানবন্দি দিয়েছেন ওই ভুক্তভোগী নারী।
বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ সহ 7 জনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। এজাহারভুক্ত আসামি হোটেল ম্যানেজার রিয়াজউদ্দিন ছোটনকে গ্রেপ্তার করা হলেও এখনো পর্যন্ত পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। মামলার তদন্ত করছে ট্যুরিস্ট পুলিশ। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। ভুক্তভোগী নারী এর আগেও কক্সবাজারে এসেছিলেন, বিভিন্ন সমস্যা নিয়ে থানায় লিখিত অভিযোগও করেছিলেন। এই ঘটনার 3 মাস আগে থেকে তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন। আসামিরাও ছিল তার পূর্ব পরিচিত। ভিকটিমের স্বামী যে টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে এরকম একটা অভিযোগ ছিল, তারা এটা প্রাথমিকভাবে ইনকোয়ারি করেছিল। সেকেন্ড হলো প্রায় 1.5 থেকে 2 মাস আগে 999 ফোন দিয়ে তাকে বলা হয়েছিল যে সে বিপদে পড়েছে, কি সামহাও কোনো ব্যক্তি তাকে আক্রমণ করতে পারে, বিপদগ্রস্ত করতে পারে। সম্মানিত ভিকটিম যিনি এখানে বিগত 3 মাস যাবৎ কক্সবাজারে অবস্থান করতেছিলেন, ওনার সাথে আসামি আশিকের পূর্ব পরিচিত। এ অবস্থায় আইনমন্ত্রী জানালেন ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তার হুঁশিয়ারির পরও 2 দিনে গ্রেপ্তার হয়নি গণধর্ষণে জড়িত মূল হোতা। আজকের পত্রিকায় পড়েছি যে কক্সবাজারে একটা অত্যন্ত মর্মান্তিক অপরাধ হয়েছে। আমার কথা হচ্ছে সেই অপরাধের যাতে সুষ্ঠু এবং দ্রুত বিচার হয় সেই ব্যবস্থা আমরা নেব। বুধবার সৈকতের লাবণী পয়েন্টে স্বামীর সঙ্গে ধাক্কা লাগার জেরে স্বামী সন্তানকে জিম্মি করে কয়েক দফায় ধর্ষণের অভিযোগ তুলেন ওই নারী পর্যটক। পরে খবর পেয়ে র্যাব ওই নারীকে উদ্ধার করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবারও লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 33 জনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। মিরাজ, আপনি যেমন জানেন যে বরগুনাগামী একটি লঞ্চ গতকাল রাতে ঝালকাঠিতে দুর্ঘটনার শিকার হয়েছে। মূলত অগ্নিকাণ্ডের ঘটনায় এই লঞ্চের 39 জন প্রাণহানির ঘটনা ঘটেছে। বরগুনা জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে নিহতদের অধিকাংশদের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। এই জন্য বরগুনা জেলার রিসিভ করে এইমাত্র বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এসেছেন। লাশগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে বরগুনা জেনারেল হাসপাতালে হৃদয় বিদারক ঘটনা ঘটে। বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে সদস্য দেখতে পাচ্ছি তিনি মূলত তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছেন। আপনার কে কে মারা গিয়েছে? আমার এক শাশুড়ি, আমার ওয়াইফ, আমার এক ছেলে এক মেয়ে। আমার শাশুড়িরে পাওয়া গেছে, আমার শালি ছিল, আমার শালিরে জীবিত পাওয়া গেছে, আমার শাশুড়িরে মারা পাইছি। আর আমার ওয়াইফ আর আমার 2 ছেলে নিখোঁজ, কোনো খোঁজ নাই। আমরা শুনছিলাম যে তিনি তার স্ত্রী এবং 2 সন্তানকে এখন পর্যন্ত খুঁজে পাননি। তিনি মূলত এখানে যে 33টি লাশ নিয়ে আসা হয়েছে, তিনি ধারণা করছেন যে তার নিখোঁজ স্বজনদের মরদেহ এই লাশের ভিতরে থাকতে পারে, তাই তিনি এখানে ছুটে এসেছেন। আমরা কিন্তু এরকম আরো অনেক স্বজনকে দেখেছি যারা হাসপাতালের আশেপাশে অবস্থান নিয়েছেন, এবং আমরা বরগুনা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি মূলত যে আগামীকাল তাদের এই মরদেহগুলোর জানাজা সম্পন্ন হবে এবং বরগুনা পৌর গণকবরে তাদেরকে দাফন করা হবে। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে সর্বশেষ। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 33 জনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। আর সে খবরের সর্বশেষ নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। বাস্তবেই ঘটল সিনেমার আয়নাবাজি। মিরপুরে ধনির দুলালের গাড়ি চাপায় পথচারী নিহত হলেও পাল্টে যায় আসামি। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। নিহতের স্বজনের দাবি, প্রভাবশালীদের চাপের মুখে এমন ঘটনা ঘটেছে। বিস্তারিত ধ্রুব ব্যানার্জি রিপোর্টে। এ যেন এক আয়নাবাজি, কিন্তু এবার আর সিনেমার পর্দায় নয়, বাস্তবেই এমন এক ঘটনার অভিযোগ মিলেছে। গত 14 ডিসেম্বর মিরপুরের সড়ক দুর্ঘটনায় নিহত হন মহিতুল আহমেদ রনি। সিসিটিভি ফুটেজে দেখা যায় মহিতুলের মোটরসাইকেলে সজোরে আঘাত করে একটি প্রাইভেট কার। আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর সেই প্রাইভেট কার থেকে নেমে আসে একে একে 2 জন। চালককে আটক করে পুলিশে সোপর্দ করে উপস্থিত মানুষজন।
স্বজনদের অভিযোগ ঠিক তার পরদিনই আটককৃত ব্যক্তিকে ছেড়ে দিয়ে তৌহিদুল আলম নামে একজনের নাম এজাহারে অন্তর্ভুক্ত করে আটক করা হয়। তাকে ছেড়ে দেয়া হয় আসল অপরাধী গাড়ির মালিক ইমরানকে। যাকে স্পোর্ট থেকে ধরে দেওয়া হয়েছে, যে কাস্টডিতে ছিল সারা রাত্র, পরবর্তীতে সকালবেলা আমাদের মাধ্যমে আরেকজনের নাম অন্তর্ভুক্ত করে এজাহার লিপিবদ্ধ করে যাকে সুপর্দ করা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যাকে সুপর্দ করা হয়েছিল সে গাড়ির মালিক, সেই গাড়ি চালাইছে এবং তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। মামলা করার জন্য প্রথমে প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতো ওনার নাম ছিল ইমরান। আমরা সেই হিসাবে ওনাকে এজাহারভুক্ত করি। তার মা একই মাত্র ছেলে, আর একটা ছেলে আগে মারা গেছে। সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। পুলিশ বলছে তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমাকে কর্তৃপক্ষ তদন্তের জন্য দিক নির্দেশনা দিয়েছে। তদন্ততে আসলে পাওয়া যাবে যে আসলে মামলার আসলে কি জিনিসটা কি, পরবর্তী সেটা পাওয়া যাবে। দোষীদের আইনের আওতায় আনার জন্য মানববন্ধন করেছে নিহত মহিতুল আহমেদের স্বজন ও সহকর্মীরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। রাজধানীতে আবারও বেড়েছে মুরগির দাম। ঊর্ধ্বমুখী সবজির বাজারও সরবরাহ বাড়লেও বাড়তি ইলিশের দর ক্রেতাদের না বিশ্বাস। ঊর্ধ্বমুখী মুরগির বাজারে সপ্তাহ ব্যবধানে দেশি ও সোনালীর দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। আর চাহিদা বাড়ায় বেড়েছে ব্রয়লারের দামও। একই অবস্থা ইলিশ সহ সব মাছেরও। সবজির দাম নিয়ে এক এক দোকানের দাবি এক এক রকম। ছুটির দিনে প্রায় সব পণ্যের বাড়তি দামে না বিশ্বাস ক্রেতাদের। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর মুরগির বাজারে, তবে কমেনি দাম। লাগাতার দাম বাড়ছে দেশি সোনালী ও ব্রয়লারের। এখন শীতকাল তো প্রচুর পরিমাণে অর্ডার, পিকনিক সাপ্লাই চলতেছে। আর সোনালী মুরগি আগে আমরা বেচতাম 260 টাকা কেজি, এখন 290 থেকে 300 টাকা কেজি ব্যস্ত হয়। গেছে সপ্তাহ আছি 450, এই সপ্তাহ হয়েছে 480 দেশিটা। ব্রয়লার 180, কালকে আছি 70, রাতে বাড়ছে 10 টাকা বাড়ছে। শুধুমাত্র মুরগির বাজারে যে সমস্যা তা না, ওভারঅল বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে মানুষের উপর একটা প্রচন্ড চাপ পড়ে গেছে এই মুহূর্তে। দাম বেড়েছে নানা প্রজাতির মাছেরও। নদীর মাছের দাম বেড়েছে কেজিতে 100 আর চাষের গুলোর বেড়েছে 50 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের এক হালি ইলিশের দাম বেড়েছে 1000 টাকা। গত সপ্তাহে আমরা বিক্রি করছি 1 কেজির উপরে ওগুলা 1200 টাকা কেজি। এই সপ্তাহে আমরা কিনে আনছি 1450 টাকা কেজি, আমরা 1500 টাকা কেজি বিক্রি করি। বাতাসি মাছ 600, চিংড়ি নদীর 1000, বাইং 1000 কেজিতে। আজকে অন্য দিন থেকে 50 টাকা ডিফারেন্স। নদীর মাছ কেজিতে 100 টাকা বাড়ছে। নদী নালা খাল বিলে প্রচুর মাছ ধরা পড়তেছে। এই সময় মাছের দাম বেশি হওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত না। সবজি বাজারে বিক্রেতারা দাম কমের দাবি করলেও ক্রেতারা বলছেন বাড়তি দরের কথা। মালের আমদানি আছে, তবে অনেক যেমন সিজন ছাড়া যে এরিয়া আছে, এখন করলার সিজন না, পটলের সিজন না, উস্তার সিজন না, শীতকালে এটা আমদানি খুবই কম, এগুলোর দাম বেশি। সবজি আমি অন্যান্য সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এগুলোর দাম অনেক কম। কেজিতে 10-20 টাকা 20 টাকা কমছে নিচে। এখান তো কমেছে বলে আমি দেখছি না বাজারে বাস্তবে। রাজধানীর এই বাজারে সব ধরনের ডিম বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বড়দিনের উৎসব ঘিরে বর্ণিল আলোয় সেজেছে দেশের সব গির্জা। প্রার্থনা সহ নানা আয়োজন উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। আগামী দিনে করোনামুক্ত পৃথিবীর প্রার্থনা পুণ্যার্থীদের। পৃথিবীতে জন্মেছেন যিশু, চারদিকে উৎসবের আমেজ। বড়দিন উপলক্ষে মাসখানেক আগে উৎসব শুরু হলেও শুক্রবার সন্ধ্যায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। 2000 বছর আগে বেথলেহেমের এক গোশালায় কুমারী মাতা মেরির কোল আলো করে জন্মেছিলেন যিশু। তাই মূল আনুষ্ঠানিকতার খ্রিস্টজাগে প্রার্থনার সঙ্গে যিশুর আদলে একটি মূর্তি রাখা হয় তৈরি গোশালয়ে, যেটি রাখেন একজন কুমারী। এরপর চলে আরও প্রার্থনা এবং সবশেষ হয় কীর্তন। গত 2 বছর করোনার কারণে উৎসবে ভাটা পড়লেও এবার ঘর থেকে বেরিয়ে উৎসবে অংশ নিয়েছেন
খ্রিস্ট ধর্মের মানুষ। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। অনেক মজা করলাম, এসে সুন্দরভাবে প্রার্থনা করলাম, দেশের শান্তির জন্য প্রার্থনা করলাম, বাচ্চাদের নিয়ে আসলাম। সবাই প্রার্থনা করব আর কি। করোনা মহামারীটা এসেছে, সেই মহামারীটা যেন চলে যায়। প্রত্যাশা করি আমরা যেন মনে বড় হতে পারি, হৃদয়ে বড় হতে পারি। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করতেই যিশুর জন্ম। তার দেখানো পথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে মিলন ও ভ্রাতৃত্ববোধের উদয় হবে। সব মানুষের মুক্তির জন্য তিনি এসেছেন, যার জন্য তিনি একটা উন্মুক্ত স্থানে জন্মগ্রহণ করেছেন। বড়দিন উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে যেন আমাদের হৃদয়ে আমরা স্থান দিই। চট্টগ্রামে সমবেত প্রার্থনা সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে বড়দিন উদযাপন করা হচ্ছে। শাওন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওমিক্রন ঝুঁকির মধ্যেই দেশে দেশে চলছে বড়দিন উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে পর্তুগালের লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সেখানকার বড়দিন উদযাপনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক। রাব্বি, বিশ্বের বিভিন্ন জায়গায় এর মধ্যে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। ইউরোপের কথা যদি আমরা বলি, আর কয়েক ঘন্টার অপেক্ষা, অর্থাৎ মধ্যরাত থেকে যদি আনুষ্ঠানিকতার বিষয়গুলি শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর কয়েক ঘন্টা বাকি আছে। তো সেই কথা যখন আমরা বলছি তখনই কিন্তু আজকে পর্তুগালের কথা দিয়ে যদি আমরা শুরু করি, পর্তুগালে এই গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা সেটি 13,000-এর মতো। তো এই পরিস্থিতির মধ্যেই আমরা দেখছিলাম যে এই পুরো মাসের প্রথম থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা, বা আমরা দেখছি যেটা দর্শকরা হয়তো দেখতে পাচ্ছেন যে আলোকসজ্জা থেকে শুরু করে যেই ধরনের প্রস্তুতি ছিল, হয়তো এইবারে বড়দিনটা একটু ভিন্ন হওয়ার কথা ছিল। অর্থাৎ শুরুর দিকে করোনা সংক্রমণের যে নিয়ন্ত্রণ সেটি যথেষ্ট থাকায় এই বছর অন্তত একটু উৎসাহ উদ্দীপনা বাড়বে এমনটা প্রত্যাশা করেছিলেন ইউরোপের নাগরিকরা। তবে শেষ দিকে এসে যে পরিস্থিতিটা লক্ষ্য করা গেছে, অর্থাৎ সবকটি দেশেই ওমিক্রন ভ্যারিয়েন্টের যে প্রভাব সেটির প্রভাবে প্রচুর সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে ঘরে ঘরে করোনা আক্রান্তের রোগী রয়েছেন। তো এই মুহূর্তে তবে পর্তুগালের যে পরিস্থিতি সবশেষ আমরা দেখেছি যে হাসপাতালে কিন্তু রোগীর চাপ কম, কারণ এরই মধ্যে সবাই কিন্তু ভ্যাকসিন নিয়েছেন এবং ভ্যাকসিন নেওয়া নাগরিকরাও কিন্তু আক্রান্ত হয়েছেন। তো সেই ক্ষেত্রে ঝুঁকিটা কিছুটা কম এবং হাসপাতালের চাপ কিছুটা কম। অধিকাংশ রোগীরা বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন এবং সেই সঙ্গে এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে বড় ধর্মীয় উৎসব বড়দিন সেটি আর কয়েক ঘন্টা পরে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে পর্তুগাল সহ ইউরোপে। তবে নিয়ম কানুন যেটি রয়েছে, অর্থাৎ বিধিনিষেধ প্রায় সব দেশেই রয়েছে। বড়দিনের যে উৎসব সেগুলো কিন্তু সংকুচিত করে নেওয়া হয়েছে। প্রত্যেকটি দেশের সরকারই কিন্তু এই উৎসবগুলিকে বেশ সীমাবদ্ধ করে নিয়ে এসেছেন, অর্থাৎ যাতে জনসমাগম না ঘটে, অর্থাৎ সামাজিক দূরত্ব যেটি নিশ্চিত করা যায় সেই বিষয়গুলিকে মাথায় রেখে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটি পর্তুগাল সহ ইউরোপের সব দেশের সরকারই নিয়েছেন। তো তারপরে এর মধ্যে প্রস্তুতি রয়েছে, গির্জায় গির্জায় প্রার্থনা হবে এবং এইবারের বড়দিনের প্রার্থনা অন্তত পরের বছরের বড়দিনটি যেন বেশ উৎসবের মধ্যে দিয়ে উদযাপন করতে পারেন সেই প্রত্যাশাই থাকবে, সেই প্রার্থনাই থাকবে এবারে বড়দিনে। তো রাব্বি, এই ছিল আসলে বড়দিনের আগে ইউরোপের প্রস্তুতি এবং করোনা সবশেষ খবর। রাব্বি, বড়দিন উদযাপনের খবর নিয়ে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক।